বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা সবাই? ম্যাম ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম। কে কে এসছো? হ্যালো মিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তানজিমা, কাকে কাকে দেখতে পাচ্ছি? তানজিমা, সুমা, ইফতি, মৌ, নাহিন। আমরা দ্বিতীয় পত্র পড়ছিলাম, তাই না? ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মানসী ব্যানার্জি। আমরা পড়ছিলাম দ্বিতীয় পত্র। এই অধ্যায়গুলো শেষ হয়ে গেলে আমরা মডেল টেস্ট নেব, কি বলো? আচ্ছা, মডেল টেস্ট কিভাবে দিবা বলো? এক একটা অধ্যায়ের কিভাবে হবে মডেল টেস্ট? আমি পার্সোনালি নিব আর কি, ভূগোল থেকে। তোমরা বলো তো কিভাবে হলে ভালো হয়? প্রতি এক অধ্যায়ে নাকি একাধিক অধ্যায়ে, কিভাবে দিবা? ম্যাম এক অধ্যায় একটু প্রতি এক অধ্যায়ে। মিস প্রতি এক অধ্যায় নিন, তাহলে ভালো হবে। একটা ম্যাম প্রতি দুই এক অধ্যায়ে ভালো হবে ম্যাডাম। আচ্ছা, এক অধ্যায় ভালো হবে ম্যাডাম। তাহলে এই আজকে যে আমরা অষ্টম অধ্যায় পড়ছি, বাকি অংশ পড়ে আগামী ক্লাসে অষ্টম অধ্যায়ের উপরই পরীক্ষা। কেমন? হ্যাঁ, ঠিক আছে। ম্যাম আসসালামু আলাইকুম। ওকে মিস। ওয়ালাইকুম আসসালাম। বুঝতে পারছো বাবা? হ্যাঁ, এই যে অধ্যায় পড়ছি আমরা, এটা শেষ করে এই অধ্যায় দিয়েই শুরু করব, কেমন? তাহলে এটা আমাদের পড়া আছে। প্রতি অধ্যায়ে অধ্যায়ে পরীক্ষা। হ্যাঁ, ভালো হবে। এটা অল্প পড়া, তখন পড়তে পারবো সহজে, নাকি বলো? সবাই একমত? হ্যাঁ, সবাই বলো। জি মিস। মিস দ্বিতীয় পত্রের কি অষ্টম অধ্যায়? হ্যাঁ, এটা আজকে শেষ করব। প্রথম দিন কিছুটা, গত ক্লাসে কিছুটা পড়েছি, আজকে আর একটু। তারপর এটার উপরে এখন ভালো করে মনোযোগ দাও। কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করবা। একটু পেছনে যাই, পেছনে কি কি পড়ছিলাম খেয়াল করো। এই অধ্যায়ের উপর আগামী সোমবারে ইনশাল্লাহ পরীক্ষা নিব। প্রতি অধ্যায়ে পরীক্ষা, তাহলে আমাদের প্রস্তুতিটা ভালো মতো হয়ে যাবে, কেমন? আচ্ছা, মিস এর আগে যে একটা ক্লাস নিয়েছিলেন, তখন আপনার ক্লাসে আমি জয়েন করতে পাই না। আমি একটু কলেজে গেছিলাম, স্যার যাইতে বলছিল, কিন্তু ক্লাসটা তো আর পাই নাই। ও এই যে এখন আমি একটু রিভিউ করে দিচ্ছি, দেখো একই রকম। এই ক্লাস তো ইউটিউবে দেয়া আছে, ইউটিউবে কপি করে দেয়া আছে। আচ্ছা, আর এখন আমি আবার প্রথম থেকে একটু যাব রিভিশন করে। দেখো, বাণিজ্য কাকে বলে? যে উদ্বৃত্ত অঞ্চল থেকে ঘাটতি অঞ্চলের মধ্যে যে পণ্যের বিনিময়, সেটাই হলো বাণিজ্য, অথবা পণ্যের আদান প্রদান বা বিনিময়কে বলা হয় বাণিজ্য। সহজ কথা। এক কথায় একেবারে উত্তর, পণ্যের আদান প্রদান ও বিনিময়কে বলা হয় বাণিজ্য। এবং বাণিজ্য কয় প্রকার? দুই প্রকার, অভ্যন্তরীণ আর আন্তর্জাতিক। অভ্যন্তরীণ হলো যেটা একই দেশের মধ্যে, আর আন্তর্জাতিক বাণিজ্য হলো যখন দুই বা ততোধিক দেশের মধ্যে। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খেয়াল করে পড়ো, এই অধ্যায়ের উপর আগামী সপ্তাহে মডেল টেস্ট নিব। হ্যাঁ, যে অধ্যায় শেষ করব সেই অধ্যায়ের পরীক্ষা এখন। যেহেতু কলেজ থেকে পরীক্ষার কোনো নোটিশ আসেনি, আমরা নিজেরা পরীক্ষা নিয়ে এগিয়ে থাকি। হ্যাঁ, ঠিক আছে। এখন আন্তর্জাতিক বাণিজ্য সংগঠনের কতগুলো সংস্থা আছে, যেমন বিশ্ব বাণিজ্য সংস্থা, WTO, এটার পুরো নাম হলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। আসিয়ান, এটার পুরো নাম হলো অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। সাফটা, এটা সার্কের অধীনে একটা বাণিজ্য চুক্তি, সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। আর G8 হলো গ্রুপ অফ 8, 8টা দেশের একটা সংগঠন।
এবার দেখো বাণিজ্য সংগঠনের জন্য কি কি নিয়ামক লাগে? প্রাকৃতিক নিয়ামকের মধ্যে লাগে ভৌগোলিক নিয়ামক, অর্থাৎ যে দেশগুলো দ্বীপ অবস্থানে আছে, দ্বৈপ অবস্থান। দ্বৈপ অবস্থান মানে দ্বীপের অবস্থান। যেমন ধরো জাপান, আমি একটু একে দেখাই দ্বৈপ অবস্থান জিনিসটা কি। দেখতে পাবো কি আমি আঁকলে? দেখো তো, যেমন ধরো ভারত আর এটা হলো শ্রীলঙ্কা, এর চারপাশে পানি, বুঝছো? এটাকে হলে বলে দ্বীপ। দেখতে পাও নাকি পাও না? কথা বলো। ম্যাম দেখতে পাচ্ছি। জি মিস দেখতে পাচ্ছি। তাহলে শ্রীলঙ্কা একটা দ্বীপ দেশ। এইসব দেশের কি হয় জানো? বন্দর নির্মাণের সুবিধা, যেখানে খুশি সেখানে বন্দর অনুকূল অবস্থা থাকলে তা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে সুবিধা হয়। আর উপদ্বীপ হলো এই জিনিসটা, যেমন ভারত, এটা হলো ভারত। উপদ্বীপ হলো এইদিকে পানি, এইদিকে পানি, এইদিকে পানি, তিন দিকে পানি, কিন্তু একদিকে স্থলভাগ, এটাকে বলে উপদ্বীপ। মনে থাকবে? বলো একজন, উপদ্বীপ কি? ইফতি বলো। জি ম্যাম। হ্যাঁ বলো, উপদ্বীপ কি? দ্বীপ কি? দ্বীপ আর উপদ্বীপ কি জিনিস? চট করে বলো। আচ্ছা, কে পারবে বলো? দ্বীপ আর উপদ্বীপ জিনিসটা কি? ম্যাম দ্বীপ হচ্ছে দ্বীপের চারিদিকে পানি থাকবে, আর হুম, উপদ্বীপ হচ্ছে তিন দিকে পানি একদিকে স্থলভাগ। হ্যাঁ, গুড। আর যদি যেসব দেশ মহাদেশীয় অবস্থান, এই যে বলছে নেপাল, ভুটান, আফগানিস্তান, এগুলোর কি হবে? এগুলো মহাদেশীয় অবস্থান বলতে কি বোঝাচ্ছে বলো তো দেখি? আমি গত ক্লাসে বলেছি, কারা ছিল? ম্যাম এখানে চারোদিকেই মানে স্থলভাগ, জলভাগ হ্যাঁ, নেই। হ্যাঁ, হ্যাঁ। তাহলে তাকে অন্য অন্য দেশের উপর দিয়ে মানে ব্যবসা বাণিজ্য করতে হবে। এটা খুবই কঠিন, হ্যাঁ, কারণ কেউই দিতে যাবে না ভিতর দিয়ে পথ। ওই যে বলছিলাম, একটা বাড়ির যদি রাস্তা না থাকে, আরেকজনের বাড়ি দিয়ে বের হতে হয়, ঢুকতে হয়, তাহলে সবসময় সে অনুমতি পাবে বলো? না। না। হ্যাঁ, এবং আরেকটা দেশের জন্য এটা অনেক সময় হুমকি হয়, নিরাপত্তার হুমকি হয়। হুম। আচ্ছা, যাই হোক, এটা হলো ভৌগোলিক অবস্থান। আর প্রাকৃতিক সম্পদের অসম বন্টন, অর্থাৎ কোথাও এই খনিজ সম্পদ বলো বা মাটি, জলবায়ু, এগুলো এক এক দেশে এক এক রকম, হ্যাঁ, এই জন্য এই ভৌগোলিক বাণিজ্য হয়ে থাকে, এক এক দেশে এক এক জিনিস পাওয়া যায়। অর্থনৈতিক নিয়ামক হলো এক এক দেশের এক এক রকম অর্থনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক উত্তরণের ধাপ, দেশি বিদেশি মূলধনের ব্যাপকতা, জীবনযাত্রার মান, এগুলো সাংস্কৃতিক নিয়ামকের মধ্যে জনসংখ্যার অসম বন্টন। আর জনসংখ্যার আকার, যেমন বাংলাদেশের জনসংখ্যা বেশি, এই জন্য খাদ্যশস্য রপ্তানিতেও দূরের কথা, অনেক সময় আমদানি করতে হয়, যেমন গম আমদানি করে বাংলাদেশ, আবার চালও অনেক সময় আনে। আবার থাইল্যান্ড পৃথিবীর ধান উৎপাদন করে শতকরা 4%, কিন্তু আবার রপ্তানিতে প্রথম, কারণ তাদের জনসংখ্যা কম। আবার সাংস্কৃতিক সম্পদের অসম বিন্যাস, পরিবহন ব্যবস্থার উন্নতি, এসব বিষয়গুলোর উপরে বাণিজ্য নির্ভর করে। নিয়ামক আমরা এই দ্বিতীয় পত্রে খালি নিয়ামকই পড়ছি না? কি বলো? ধান ধান চাষের নিয়ামক, গম চাষের নিয়ামক, তাই না? জি শিল্প মিস। স্থাপনের নিয়ামক, হ্যাঁ, জি। বাণিজ্যের নিয়ামক। নিয়ামক মানে এক অর্থে কারণ, যে কেন হয় এটা আর কেন হয় না, কি কি কারণে হয়, কি কি, এই এই বিষয়গুলা। আচ্ছা, বিশ্বের সর্বোচ্চ রপ্তানিকারক দেশের মধ্যে আছে চীন, যুক্তরাষ্ট্র, জার্মানি এবং জাপান। ফ্রান্স, নেদারল্যান্ডস, প্রথম 5-6টা একটু মনে রাখবা, প্রথম দিকে যেসব আছে, 20টা দেশের নাম দেওয়া আছে। তারপর চীনের প্রধান রপ্তানি পণ্য কি, যুক্তরাষ্ট্রের রপ্তানি পণ্য কি, এটা গতদিন পড়েছিলাম। অলিজিনাস ফল মানে কি বলো? গত ক্লাসে বলেছিলাম, কে বলতে পারবে? যেই ফলের থেকে তেল বের করা হয়। হ্যাঁ, যেমন যেমন জলপাই। হ্যাঁ, এই তো ভালো। হ্যাঁ, জলপাইয়ের বীজ থেকে জলপাইয়ের তেল হয়, অলিভ অয়েল যেটা, ওটাকে বলে অলিজিনাস ফল।
আর তেলবীজ যেটা, তেলবীজ হলো, তেলবীজ কি কে বলতে পারবে? তেলবীজ, তেলবীজ হলো তেলের জন্য যেগুলো, ধরো সরিষা। মিস সরিষাই তো হবে তেল বীজ, আর তো কোনটা নাই। না আছে তো, সয়াবিন খাও না? সয়াবিন, ও জি মিস। সয়াবিন, সরিষা, তারপরে বাদাম, বাদামেরও তেল হয়। তিলের তেল। নারিকেলের তো হয়। কিসের? হ্যাঁ নারিকেলের নারিকেল। হয়, তারপরে তিলের হয়। তিল ম্যাডাম ছিল। বলছি সানফ্লাওয়ার অয়েল বললেও একটা হয়। হ্যাঁ, যত রকমের তেল তৈরি করা যায়, তেল বীজ। আর অলিজিনাস ফল হলো যে ফলের বীজ থেকে তেল তৈরি করা যায়, জলপাই, জলপাই, অলিভ অয়েল। আচ্ছা, অপটিক্স ম্যাডাম মানে কি? পাম অয়েল যেটা সেটাও তো। হ্যাঁ পামও, হ্যাঁ ঠিকই বলেছো, ওটা তেল বীজ। যেটা ধরো ফল হিসাবে খাওয়া হয় না, জলপাই তো ফল হিসাবে খাওয়া হয়, আবার ওর তেলও হয়, ওটা অলিজিনাস ফল। আর তেল বীজ ওটা, যেটা ধরো সরিষা, ওটা তার ফল হিসাবে খায় না কেউ, ওটা তেল বীজই শুধু। আচ্ছা বলো, অপটিক্স মানে কি? অপটিক্স, চশমার ফ্রেম, হ্যাঁ তারপর হ্যাঁ কাঁচ। হ্যাঁ হ্যাঁ, এরকম, হ্যাঁ, চশমা সংক্রান্ত। ঠিক আছে, গুড। অর্থোপেডিক সম্পদ মানে হলো ওই যে হাত পা, নকল হাত পা লাগায়, তারপরে ডাক্তারির জিনিসপত্র। হ্যাঁ হ্যাঁ। তারপর আর এতো এগুলো আমরা দেখেছি গতদিন, না? অশোধিত তেল মানে কি বলো? অশোধিত তেল আর শোধিত তেল যেগুলো মানে, পরিশোধিত না, হ্যাঁ, যেমন ধরো লবণ, মানে যেগুলো লবণ তো ভেজাল থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, লবণ ভেজাল মানে অন্যান্য দ্রব্য মিশে থাকে। ধরো জি ম্যাডাম। যেমন লবণ চাষ করা হয়, লবণ কিভাবে করে? সমুদ্রের পানি আটকে রাখে মাটিতেই, ঘিরে একটু, ঘেরের মতো করে, তারপরে সূর্যের তাপে পানিটা বাষ্প হয়ে লবণটা মাটির সাথে একটা স্তর পড়ে থাকে। তো ওই লবণটা উঠালে কি হয়? সাথে মাটি উঠে আসবে একটু, ওটা তো খাওয়া যাবে না। ওটাকে কি করে? ওটা হলো অশোধিত লবণ। আর যখন ওটা মেশিনে দিয়ে কলকারখানায় রিফাইন করে প্যাকেটজাত করা হলো, তখন সেটা হলো শোধিত। ওই রকম তেল বা লোহা, আকরিক লোহা, যেগুলোই বলো, আকরিক লোহা মানে ওর সাথে অন্য দ্রব্য মিশে থাকবে, যেটা খনি থেকে তুলে সরাসরি ব্যবহার করা যায় না। ব্যবহার উপযোগীটা হলো শোধিত, আর ব্যবহার অনুপযোগী সরাসরি যেটা তোলা হচ্ছে সেটা অশোধিত। আর এই তো, এবার আমরা পার্ট 3, এটা আজকে পড়া। হ্যাঁ, এই অধ্যায় তাহলে ভালো করে খেয়াল করো, আমি যেটি প্রশ্ন দিব আমি সবটির সঠিক উত্তর চাই। বই না দেখে আমরা প্রত্যেকটা অধ্যায় ভালো করে পড়ে ফেলি, তাহলে যদি কলেজ খুললে কি সুযোগ পাই, তাহলে প্র্যাকটিক্যাল যে কটা বাকি আছে ট্রেনে করে দেবো, বুঝছো? তখন যাতে থিওরি না ধরতে হয়, কেমন? এখন আমাকে থিওরির কোথায় সমস্যা কি বলবা, বা পরীক্ষা দিয়ে আমরা এটার প্রস্তুতিটা সেরে ফেলি। আচ্ছা, বাংলাদেশ একটা হলো উন্নয়নশীল দেশ এবং বাণিজ্যের ক্ষেত্রে গতি বৃদ্ধির চেষ্টা করে যাচ্ছে। বাংলাদেশের বাণিজ্যের প্রকৃতি বা বৈশিষ্ট্য তোমরা এখানে একটু লিখে নিতে পারো অবলিক দিয়ে, তোমাদের বইয়ে অনেক সময় আসে যে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের বৈশিষ্ট্য লিখো। এটা কিন্তু এই প্রকৃতিটাই বৈশিষ্ট্য, একই কথা। যেমন কাঁচামাল ও শিল্পজাত দ্রব্য রপ্তানি, অর্থাৎ বাংলাদেশ কাঁচামালই রপ্তানি করে বেশিরভাগ, সিংহভাগই কাঁচামাল এবং কৃষিজাত পণ্য। সেগুলোর মধ্যে কাঁচামাল, চা, চামড়া, তামাক, চিংড়ি, এগুলো হলো রপ্তানি পণ্য। এবং কিছু মানে সম্প্রতি 80 দশক থেকে শিল্পজাত পণ্যের মধ্যে তৈরি পোশাক, পাটজাত পণ্য, নিউজ প্রিন্ট, হার্ডবোর্ড, বৈদ্যুতিক তার, এগুলো বাংলাদেশ রপ্তানি করছে। আর শিল্পজাত দ্রব্য, খাদ্যশস্য ও ভোগ্য পণ্য আমদানি। ভোগ্য পণ্য মানে হলো বিলাস দ্রব্য, যেগুলো মানুষ আরো বেশি সুখ সুবিধার জন্য ব্যবহার করে। যেমন ধরো রেডিও, টেলিভিশন, কম্পিউটার, এগুলো হলো
ভোগ্যপণ্য আর কম রপ্তানি পণ্য। বাংলাদেশ কিন্তু মুষ্টিমেয় কয়েকটি দ্রব্য বিদেশে রপ্তানি করে, মানে অনেক বেশি রপ্তানি করতে পারে না, যেহেতু অত বেশি উন্নত দেশ না, আবার জনসংখ্যাও বেশি, অভ্যন্তরীণ চাহিদা বেশি, সেই জন্য এতটা বেশি রপ্তানি করতে পারে না। এবং প্রতিকূল বাণিজ্য শর্ত, প্রতিকূল বাণিজ্য শর্ত হলো যে বাংলাদেশে কাঁচামাল এবং কৃষিজাত পণ্য রপ্তানি করে, মানে এই চাহিদাটা, বাংলাদেশ যে দ্রব্যগুলো রপ্তানি করে সেটা চাহিদাটা অস্থিতিস্থাপক। অস্থিতিস্থাপক মানে এটা ঠিক নাই, কোনো দেশ হয়তো অর্ডার করলো আবার কিছুদিন পর করলো না। যে তোমরা শুনেছো কিনা যে পোশাক শিল্পের ক্ষেত্রে জিএসপি সুবিধা বলে, যে সুবিধাগুলো হলো এই অনুন্নত বা উন্নয়নশীল দেশ থেকে আমদানির ক্ষেত্রে একটা কোটা থাকে, সেটা কোটা অনেক সময় বাতিল করে। এইটাকে বলছে প্রতিকূল বাণিজ্য শর্ত, মানে সবসময় অনুকূলে থাকে না, সবসময় প্রতিকূলে থাকে, মানে একটু কঠিন। আমদানি দ্রব্যের আধিক্য, অনেক বেশি আমদানি করতে হয় বাংলাদেশকে। বাংলাদেশ শিল্পজাত দ্রব্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারেনি এখনো, এবং এই সব চাহিদা পূরণের জন্য প্রচুর আমদানি করতে হয়। আর লেনদেনের প্রকৃত প্রতিকূল ভারসাম্য, অর্থাৎ বৈদেশিক বাণিজ্যের গতির জন্য বাংলাদেশকে যেমন সুদ, বীমার প্রিমিয়াম, ছাত্রদের বিদেশে শিক্ষা ভ্রমণের ব্যয়, এইসব প্রচুর অর্থ খরচ করতে হয়, ফলে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের ভারসাম্যটা প্রতিকূলে থাকে। ওয়েজ আর্নার স্কিমের অধীনে আমদানি। ওয়েজ আর্নার স্কিমের বাংলাটা হলো মজুরি উপার্জন প্রকল্প। মজুরি উপার্জন প্রকল্প, এটার আন্ডারে, মানে এটা একটা ধরো সংস্থা, এটার অধীনে বিভিন্ন পণ্য সামগ্রী আমদানি করতে হয়। বিদেশি জাহাজ ও বীমা কোম্পানির উপর নির্ভরশীলতা, অর্থাৎ বাংলাদেশে নিজস্ব জাহাজ এবং কোম্পানির সংখ্যা যথেষ্ট না, প্রয়োজনের তুলনায় কম, এজন্য বিদেশি জাহাজ এবং কোম্পানির উপর নির্ভর করতে হয়। বিদেশি জাহাজের ভাড়া লাগে, ভাড়া দিতে যে এটা। আচ্ছা, ওয়েজ আর্নার স্কিম সম্বন্ধে আমি দুটো তথ্য এখানে লিখছি, দেখো। ওয়েজ আর্নার্স স্কিম 1974 সালে প্রবর্তিত হয়। বিদেশে কর্মরত নাগরিকদের অর্জিত আয় সরকারি চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে বাণিজ্যে উৎসাহ প্রদানের লক্ষ্যে স্কিমটি চালু করা হয়। আর বিলাসদ্রব্য আমদানি হ্রাস, অর্থাৎ বিলাসদ্রব্য বিলাসদ্রব্য আমদানির ক্ষেত্রে নিরুৎসাহিত করা হয়, যেহেতু উন্নয়নশীল দেশ। সমুদ্রের পথে অধিক বাণিজ্য হয়, বাংলাদেশ যে বাণিজ্যগুলো করে সেটা অধিকাংশই হলো সমুদ্র পথে, কারণ আন্তর্জাতিক বাণিজ্যে সমুদ্র পথে বেশিরভাগ হয়ে থাকে। প্রতিবেশী দেশ যেমন ভারত, বার্মা, নেপাল, বার্মা বলতে মিয়ানমার বোঝাচ্ছে, বাংলাদেশের পূর্বে মিয়ানমার, এছাড়া বহির্বিশ্বের সমুদ্র পথে বৈদেশিক বাণিজ্যটা বেশি হয়ে থাকে। বাংলাদেশের চট্টগ্রাম ও চালনা বন্দরকে, চালনা মানে মংলা, মংলা বন্দরকে আরেক নামে বলে চালনা, তোমরা নিচে লিখে রাখতে পারো যে এটা মংলা, মংলা বন্দর। আর প্রতিবেশী দেশ সমূহের সাথে বাংলাদেশের ঘনিষ্ঠ বাণিজ্য, তার মধ্যে ভারত, মায়ানমার, চীন, জাপান এবং মধ্যপ্রাচ্য দেশগুলো সহ পাশ্চাত্য দেশগুলোর সাথে এই সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্কটা আছে। বিশেষ করে ভারতের সাথে তো প্রচুর লেনদেন সম্পর্ক, যেমন দেখো তোমরা মংলা বন্দর আরেকটি নাম কি? চালনা বন্দর, চালনা। আর বার্মা? বার্মার বর্তমান নাম হলো মিয়ানমার, মায়ানমার, আচ্ছা। মায়ানমারও বলে, মিয়ানমারও বলে। আচ্ছা, যেমন বলছিলাম প্রতিবেশী দেশ সমূহের সাথে ঘনিষ্ঠ বাণিজ্য, যেমন ভারতের সাথে, ভারত দেখো পেঁয়াজ রপ্তানি বন্ধ করলে অমনি পেঁয়াজের দাম বেড়ে যায়। হ্যাঁ, ভারতের উপর দেখা যাচ্ছে অনেক বিষয়, মশলা, খাদ্যশস্য, কাপড়, বস্ত্র, বিভিন্ন জিনিসের প্রতি ভারতের উপর বাংলাদেশ বেশ নির্ভরশীল। সরকারি নীতি যেটা, সেটা হলো বাণিজ্য বৃদ্ধির জন্য উৎসাহ প্রদান এবং আমদানি বাণিজ্য বৃদ্ধির প্রয়াস, এবং সব দেশের সাথে বাণিজ্য সম্পর্ক বজায় রাখা বাংলাদেশের হলো বাণিজ্য নীতি। আর জনশক্তি রপ্তানি, যেহেতু বাংলাদেশ অনেক বেশি জনবহুল দেশ,
তো এই জনশক্তি রপ্তানিটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য অর্থাৎ সৌদি আরব, কাতার, কুয়েত এসব দেশে, মধ্যপ্রাচ্য, আফ্রিকা সহ বিভিন্ন দেশে দক্ষ, অদক্ষ, আধা দক্ষ শ্রেণীতে শ্রমিক প্রেরণ করা হয়। এই ছিল বাংলাদেশের বাণিজ্যের প্রকৃতি বা বৈশিষ্ট্য 13টা। যদি ধরো সৃজনশীল প্রশ্নের 3 বা 4 নাম্বারের প্রশ্ন থাকে তাহলে কমপক্ষে 7-8টা তো দিবাই বৈশিষ্ট্য, বুঝছো? সবগুলো না পারো, 13টা হয়তো দিয়ে পারবা না, 7-8টা দিবা বৈশিষ্ট্য। আচ্ছা, বাংলাদেশের সাথে আমদানিকারক ও রপ্তানিকারক প্রধান কয়েকটি দেশের বাণিজ্য সম্পর্ক? চীন, জাপান, কোরিয়া। দেখো, ভারত, যুক্তরাষ্ট্র, জাপান প্রভৃতি দেশের সাথে বাংলাদেশের অনেক দিনের বাণিজ্য সম্পর্ক। যেমন চীন ও বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক হলো স্বাধীন বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক, এটা কত দেখা যাচ্ছে না, 1975 সালের পর থেকে। এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে চীন বাংলাদেশের 3য় বৃহত্তম বাণিজ্যিক দেশ, বাণিজ্যিক লেনদেন করে। তবে চীনের সাথে বাণিজ্যিক ভারসাম্যহীনতা রয়েছে। শোনো, বাণিজ্যিক ভারসাম্যহীনতা মানে কি? মানে প্রচুর আমদানি করে কিন্তু সেই হিসাবে রপ্তানি কম করে। যদি এমন হতো যে পরিমাণ আমদানি করে সে পরিমাণ রপ্তানিও করে, তাহলে সেটা হতো উন্নত দেশ, সেটাকে বাণিজ্যিক ভারসাম্য বলে। কিন্তু বাংলাদেশে যেহেতু চাহিদা বেশি, সেই জন্য আমদানি বেশি করতে হয় এবং রপ্তানি দ্রব্য তেমন একটা নেই, এটাতে বলে ভারসাম্যহীনতা। চীন বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশ নিশ্চিত করে, যার মধ্যে পাট ও পোশাক অন্যতম। ধনী দেশগুলো অনেক সময় উন্নয়নশীল দেশগুলোকে শুল্কমুক্ত মানে ট্যাক্স ফ্রি করে দেয়। আচ্ছা, জাপান আর বাংলাদেশের সম্পর্ক হলো 1972 সাল থেকে। খেয়াল করো, সালগুলো কিন্তু মনে রাখতে হবে। চীনের সাথে 75 সাল থেকে, জাপানের সাথে 72 সাল থেকে বাণিজ্যিক সম্পর্ক। আর দক্ষিণ কোরিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক হলো 1973 সাল থেকে। আর যুক্তরাজ্য ও বাংলাদেশে এটা হলো 72 সাল থেকে। এখানে একটা ছক আছে কোন দেশে কত সালে। আচ্ছা, তোমাদের বইয়ে কি এই অংশটা আছে? আমাকে বলো তো তানজিমা। তানজিমা, জি মিস। এই অংশটা আছে আমি যে অংশটা পড়াচ্ছি? আয়েশা মিম, এটা আছে তোমাদের বইয়ে? জি ম্যাম আছে। এভাবে আছে তথ্যগুলো কি এরকমই না একটু চেঞ্জ? জি ম্যাম একই? এরকমই, হ্যাঁ। জি ম্যাম কি আচ্ছা, তাহলে এখান থেকে প্রশ্ন করব আমি এই অধ্যায় থেকে। হ্যাঁ, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক কত? 1972 সাল থেকে। দেখো, এটা যুক্তরাজ্য মানে ইংল্যান্ড, হ্যাঁ এটা ইংল্যান্ড। আর এটা যুক্তরাষ্ট্র মানে ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। 1972 সাল থেকে এদেশের সম্পর্ক কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক। কূটনৈতিক মানে হলো এক দেশের সাথে আরেক দেশের রাজনৈতিক সম্পর্ক। এবং কত কত রপ্তানি করে আছে এটা বলা আছে। তাহলে এই কি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ছাড়া বাকি যে 3টি দেশ, সেই সব দেশের সাথে বাংলাদেশের মূলত আমদানি নির্ভর এবং বাণিজ্য ভারসাম্য কম। কিন্তু যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে আবার রপ্তানিটা বেশি, এখানে পোশাকটা বেশি রপ্তানি হয়। এবার পার্ট 5 দেখো, বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনে প্রচলিত পণ্য ও জনশক্তি রপ্তানির ভূমিকা। দেখো, এখানে দেখো বাংলাদেশের রপ্তানি পণ্যকে প্রচলিত অপ্রচলিত এই 2 শ্রেণীতে আলোচনা করা যায়। খেয়াল করো, একটা প্রচলিত একটা অপ্রচলিত রপ্তানি পণ্যগুলোকে। এ যাবৎ বাংলাদেশ থেকে যেসব পণ্য বিদেশে রপ্তানি করা হচ্ছে সেগুলোকে প্রচলিত রপ্তানি পণ্য বলে। অর্থাৎ যেগুলো একদম স্বাধীনতার পর থেকেই রপ্তানি করা হয়, মানে উদ্বৃত্ত হয়, মানে অতিরিক্ত বেশি উৎপাদন হয় দেশে, যেমন পাট, পাটজাত, চা, চামড়া, এগুলোকে বলছে প্রচলিত। মানে এটা আমরা সবাই জানি আমরা যে হ্যাঁ এগুলো প্রচলিত হয়। কিন্তু সাম্প্রতিক
সময়ে যে জিনিসগুলো রপ্তানি করছে, সাম্প্রতিক সময়ে রপ্তানি বাণিজ্যে যে প্রাধান্য লাভ করেছে সেগুলোকে বলা হয় অপ্রচলিত পণ্য, যেমন তৈরি পোশাক, হিমায়িত খাদ্য সামগ্রী, ফ্রিজিং, যেমন ধরো চিংড়ি, কাঁকড়া। খুলনার দিকে যাদের বাড়ি তারা জানো সেখানে কাঁকড়া চাষও হয়, জানো কি? হ্যাঁ, কাঁকড়া, এগুলো হস্তশিল্পজাত রাসায়নিক দ্রব্য। নিটওয়্যার হলো গেঞ্জি, গার্মেন্টস এর গেঞ্জির কাপড় দিয়ে যেগুলো হয় নিটওয়্যার বলে। অপ্রচলিত কৃষি পণ্য মানে অনেক সময় দেখবা পান মশলা, বিভিন্ন রকমের মশলা, এগুলো রপ্তানি হয়, এগুলোকে বলছে অপ্রচলিত। অপ্রচলিত হলো সাম্প্রতিক সময়ে এগুলো রপ্তানি করা হচ্ছে, আগে এগুলো রপ্তানি করা হতো না। তো এই দুই পণ্যের বাইরেও বাংলাদেশ জনশক্তি রপ্তানি করে, অর্থাৎ মানুষ বিদেশে যায় শ্রমিক হিসেবে। এবং অপ্রচলিত পণ্য, বর্তমানে এই অপ্রচলিত পণ্যের রপ্তানি বৃদ্ধি পাচ্ছে এবং মোট রপ্তানি আয়ের বেশিরভাগই সিংহভাগই এই অপ্রচলিত পণ্য সমূহ থেকে আসছে, যেমন তৈরি পোশাক, হিমায়িত খাদ্য সামগ্রী, হস্তশিল্পজাত, হোসিয়ারি দ্রব্য। হোসিয়ারি হলো গেঞ্জি, এগুলো অপ্রচলিত রাসায়নিক দ্রব্য এগুলো। এবার তৈরি পোশাকের কথা আসছে। দেখো, বাংলাদেশের অপ্রচলিত পণ্য সমূহের মধ্যে তৈরি পোশাকের অবস্থানটা প্রথমে। স্বল্প দাম এবং স্বল্প মজুরির জন্য বাংলাদেশের পোশাকের ব্যাপক চাহিদা রয়েছে। মূলত যুক্তরাজ্য, পশ্চিম ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের দেশসমূহে তৈরি পোশাক রপ্তানি করা হয়। এখানে একটা ডাটা দেওয়া আছে কত সালে কত রপ্তানি হয়েছে। হিমায়িত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে টাটকা ও শুকনো মাছ, হিমায়িত মাছ, চিংড়ি, আর কি আরেকটা দেখা যাচ্ছে না, ব্যাঙের পা। এটা শুনেছো তোমরা? ব্যাঙের পা রপ্তানি করা হয়, কোন কোন দেশে খাদ্য হিসাবে ব্যবহার করে। এইসব অপ্রচলিত পণ্য বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে, আর এইসব রপ্তানি হয় আমেরিকা যুক্তরাজ্য, চীন, ভারত এবং মধ্যপ্রাচ্যের দেশ, সিঙ্গাপুর প্রভৃতি জায়গায়। কৃষিজাত পণ্যের মধ্যে, এগুলো আমরা অপ্রচলিত দ্রব্য করছি। হ্যাঁ, কৃষিজাত পণ্যের মধ্যে শাকসবজি, ফলমূল, পান সুপারি, গোল আলু, মশলা এসব। রাসায়নিক দ্রব্যের মধ্যে বেশ কিছু অশোধিত সার এবং কিছু অপরিচিত রাসায়নিক দ্রব্য। অন্যান্য অপ্রচলিত দ্রব্যের মধ্যে আছে হোসিয়ারি দ্রব্য, পার্টেক্স, রেয়ন, চিটাগুড়, দেশলাই, ইলেকট্রনিক সামগ্রী, খেলনা এগুলো। আর জনশক্তি রপ্তানি এর মধ্যে জনশক্তি, বাংলাদেশ যে জনবহুল দেশ, এখানে জনসংখ্যা, অনেকে দেখবে বিদেশ যাওয়ার জন্য সে কত রকম কষ্ট করে, জমি জমা বিক্রি করে অনেক সময় দালালের হাতে পড়ে, অনেক অবৈধভাবে যায়। হ্যাঁ, যে দেখা যায় অন্য দেশে অনেক একদম মানবেতর জীবনযাপন করে। তো বৈধভাবে যারা যেতে পারে, বৈধভাবে দেখা যাচ্ছে সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, এগুলো সব মধ্যপ্রাচ্যের দেশ, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কানাডা, এইসব দেশে জনশক্তি রপ্তানি হয়। আর আজকে কি আমরা এটা শেষ করতে পারবো? পার্ট 6 কতটুকু আছে? হ্যাঁ, শেষ করা যাবে, এটা তেমন কঠিন না, না বলো তো এই অধ্যায়টা? জি ম্যাম। এই তো আর অল্প একটু আছে, এটা আজকে শেষ করে দেবো, আগামী ক্লাসে এই অধ্যায়টার উপরে পরীক্ষা নেব। এই অধ্যায়টায় কোনো ছবি নাই না? দেখলাম কি কোনো ছবি নাই? আছে বলো তো? না ম্যাম। জি না মিস, না, মানচিত্র নাই, অধ্যায়টা সোজাই বলতে গেলে। জি মিস, তা শুধু পড়া। বাংলাদেশে রপ্তানিযোগ্য পণ্যের উৎপাদন ও বৃদ্ধির গুরুত্ব, মানে রপ্তানি কেন বাড়াবো আমরা? বৈদেশিক মুদ্রা অর্জন করার জন্য, মানে বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাড়ানোর জন্য, লেনদেনের ভারসাম্যের ঘাটতি হ্রাসের জন্য। এই যে বলছিলাম একটু আগে যে চীন, ভারত, দক্ষিণ কোরিয়া এইসব দেশের সাথে বাণিজ্যিক ভারসাম্যহীনতা রয়েছে, অর্থাৎ আমদানি বেশি করা হয় কিন্তু সেই অনুযায়ী রপ্তানি করা যায় না। আমদানি বেশি করলে তো টাকাই লাগবে, রপ্তানি করলে না টাকা পাওয়া যাবে, তাই না? তো এই ভারসাম্যটা হ্রাস করার জন্য চেষ্টা করতে হচ্ছে জাতীয় আয় বৃদ্ধি
সঞ্চয় মূলধন গঠন, আমদানি ব্যয় নির্বাহ, অর্থাৎ যাতে রপ্তানি করতে পারলে কি হবে, ওই টাকা দিয়ে আমদানি করা যাবে, শিল্প স্থাপন করা যাবে, বেকার সমস্যার সমাধান হবে, ভোগ্য পণ্যের সরবরাহ বৃদ্ধি পাবে এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে, অর্থাৎ দেশটা আরো উন্নতির দিকে যাবে। এ হলো বাণিজ্য বৃদ্ধির গুরুত্ব। আর বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যভুক্ত দেশে বাংলাদেশের বাণিজ্যের সুবিধা অসুবিধা কি কি সুবিধা অসুবিধা হয় দেখো। সুবিধা হলো দেশীয় পণ্যের বাজার সৃষ্টি, অর্থাৎ বৈদেশিক বাণিজ্যভুক্ত দেশে দেশীয় রপ্তানিযোগ্য এবং অপরিচিত পণ্য বিপণনের সুযোগ সৃষ্টি। আচ্ছা, বিপণন মানে বাজারজাত করা, বিপণন মানে সোজা কথা হলো বিক্রি করা, বাজারজাতকরণ, এটাকে বলে বিপণন। মূলধনের গতিশীলতা বৃদ্ধি করা, বাণিজ্যিক সম্পর্কের প্রসারতা লাভ করা, যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানিতে সহায়তা করা, অত্যাবশ্যকীয় ভোগ্যপণ্য আমদানি করা এবং দেশীয় কলকারখানার উৎপাদন বৃদ্ধি। এগুলো হলো বৈদেশিক বাণিজ্যের সুবিধা। অসুবিধার মধ্যে কি আছে দেখো, স্বল্প সংখ্যক রপ্তানি পণ্য, অর্থাৎ বাংলাদেশ কত কিছু যে আমদানি করে, কিন্তু প্রত্যেকটা জিনিসে দেখবা যে বেশিরভাগ, একটা বাচ্চাদের খেলনা হলো দেখবা মেড ইন চায়না। বিভিন্ন জিনিস চীন থেকে আমদানি করে, ভারত থেকে, কিন্তু সেই অনুযায়ী রপ্তানি পণ্য কম, এটা একটা অসুবিধা। পাটের বিকল্প আবিষ্কার, একসময় বাংলাদেশের পাটের চাহিদা ছিল বিশ্বজোড়া এবং বাংলাদেশকে পাটকে কি বলতো, সোনালী আঁশ, দামও ছিল, চাহিদা ছিল, কিন্তু পাটের বিকল্প ব্যবহার হয়েছে, মানে কৃত্রিম আঁশ তৈরি হওয়ায় পাটের চাহিদা কমে গেছে। আর পলিথিন তো আছেই, পলিথিনের ব্যবহার কারণে ধরো মানুষ আর পাটের ব্যাগ ব্যবহার করে না। আমরা যখন অনেক ছোট ছিলাম তখন দেখেছি পাটের বস্তা, বস্তা দেখেছো তোমরা পাটের তৈরি, দেখছো? জি মিস, জি এই জি ম্যাম। এই প্লাস্টিকের কিছু দেখি নাই তোমরা? আমরা যখন ছোট ছিলাম আর স্কুলে পড়তাম 80-90-এর দশকে, পলিথিন কি জিনিস ছিল না তখন। আর এখন এই ধরো 20-30 বছরে পলিথিনে গোটা বিশ্ব, এমনকি সমুদ্রের নিচে পর্যন্ত পলিথিন সমুদ্র দূষণ করে ফেলছে। স্থলভাগের পলিথিন গুলো যাচ্ছে নদীতে, নদী থেকে যাচ্ছে সমুদ্রে। জি ম্যাম, অনেক মাছের পেট থেকে পলিথিন বের হয়। হ্যাঁ, মাছের পেটে, তিমির পেটে, গরু ছাগলের পেটে। আল্লাহ, এগুলো নাকি পরে মানুষের শরীরে চলে আসবে। অথচ, একটু এরপরে রপ্তানি পণ্যের উপর কোটা আরোপ। হ্যাঁ, দেখো এখানে পাটের বিকল্প আবিষ্কার, তারপর রপ্তানি পণ্যের উপর কোটা আরোপ, অর্থাৎ কোটা, কোটা মানে হলো নির্দিষ্ট পরিমাণে রপ্তানি ধরো করতে পারবে এরকম। এগুলো কিন্তু অসুবিধা পড়ছি আমরা, শুনতে পাচ্ছ? আবার মিস। ক্রেতা কর্তৃক মূল্য নির্ধারণ, মানে ধরো দাম আগে থেকে নির্ধারণ করে দেয় যে এ দাম হলে আমরা নেব। এগুলো কঠিন না? ধরো এই দামে যদি না দিতে পারে তাহলে আবার বাণিজ্যিক জোট, বিভিন্ন বাণিজ্যিক জোট গুলো আছে এগুলো অতিরিক্ত শুল্ক আরোপ করে, যেগুলো বাণিজ্যিক জোট আমরা পড়লাম না, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, WTO, আসিয়ান, এগুলো। আবার ভৌত কাঠামোগত অপর্যাপ্ততা, অর্থাৎ বাংলাদেশে যে বৈদেশিক মুদ্রা অর্জনকারী যে বাণিজ্য তৈরি পোশাক আছে, এগুলোর ভৌত অবকাঠামো খুবই দুর্বল। তোমরা দেখেছো যে অনেক সময় এই যে গার্মেন্টস গুলোতে অগ্নিকাণ্ডে অনেকে মারা যায়, ক্ষয়ক্ষতি হয়, দেখছো না? তারপরে যে
সাভারে যে রানা প্লাজা ধসে পড়লো একটা গার্মেন্টস, শুনেছো না তোমরা, জানো? হ্যাঁ, এই এই অবকাঠামো বলতে এই যে বিল্ডিং গুলা বোঝাচ্ছে। হ্যাঁ, এগুলো মানে সব ব্যবস্থা নাই, দেখা যাচ্ছে অগ্নি নির্বাপনের ব্যবস্থা নাই এরকম। দক্ষ জনশক্তির অভাব তো আছেই। প্রক্রিয়াগত দীর্ঘসূত্রতা, অর্থাৎ অনেক সময় লাগে। এই যে শ্রমিক দক্ষ, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট, এইসব কারণে দীর্ঘ সময় লাগে। এবং পরিচিতি স্বল্পতা, বাংলাদেশি পণ্য অনেক সময় বিশ্ববাজারে প্রচার নেই। বাংলাদেশের জনশক্তি আমদানিকারক প্রধান দেশসমূহে জনশক্তি চাহিদার বিবেচ্য বিষয়। দেখো, স্বল্প মূল্যে জনশক্তি প্রাপ্তের সুবিধা, অর্থাৎ বাংলাদেশ থেকে স্বল্প মূল্যে শ্রমিক নিতে পারে। আর কি করতে পারে? শ্রমিকের কর্মদক্ষতা বেশি, দক্ষ জনশক্তি, সহজলভ্যতা, শ্রমিকের প্রকৃতি, শ্রমিকদের স্বভাব, পরোক্ষভাবে আর্থিক সহায়তা, দারিদ্রতা ও তীব্র বেকার সমস্যা। এইসব কারণে কি হয়, বাংলাদেশ জনশক্তি রপ্তানি করতে বেশি আগ্রহী। মিস এখানে কতগুলো বড় বড় ছক আছে, এগুলো কি পড়তে হবে? হ্যাঁ, সব করতে হবে, সবগুলো লাগবে। অনেকগুলা সাল দেওয়া। কয়টা করে সাথে আছে? 3টা নাকি? দেখো তো। জি না মিস। হ্যাঁ, ওই সর্বোচ্চ যেটা, সর্বশেষ যেটা দেওয়া আছে ওটা করবা। সর্বশেষ মানে খাতায়, বইয়ে। আচ্ছা, এবার আমি রোল কলটা করবো, একটু রোলটা বলো। রোলটা বলো হলো। আচ্ছা, রোল যদি না বলতে পারো, যদি সময় শেষ হয়ে যায়, তাহলে গ্রুপে লেখার দরকার নাই। হ্যাঁ, আমি কিন্তু এখানে গ্যালারি ভিউ দিয়ে রাখছি, দেখতে পাচ্ছি কে কে আছো। একটু বলো, দ্রুত বলো। ম্যাডাম 118। 110 এর মধ্যে কেউ নাই? 118 ম্যাডাম। 110 এর মধ্যে কেউ নাই? নাই, 118। আচ্ছা, এরপর 18 পরে বলো। 111 দেখতে পাচ্ছি তো। মিস 135। 115। 115 সিমি। তারপর এদিকে। মিস 148। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। ম্যাম 155। মিস 149। একটা থেকে মিস বলো। 150। না, 130 থেকে 40 বলো। মিস 135। 135, তারপর 138। 38। হ্যাঁ, এবার 40 থেকে 50 এর মধ্যে বলো। মিস 150। মিস 149। 148। মিস 150। 150। হ্যাঁ, মিস 145। 151 আছো। হ্যাঁ, 145। মিস 145। রোববার রুবিনা গ্যাপ দিয়ে দিয়ে ক্লাস করো। ম্যাম 155। 155। হ্যাঁ, তারপর জি ম্যাম। কাসমান 156। 156। নাহিন, অনেকদিন পরে কাসমা নাই। 157, 58, 59, 60 হচ্ছে 60। মোনালিসা জি ম্যাম। মিস 115 দিয়েছেন। 15। হ্যাঁ, দিয়েছি। উপস্থিতি দেওয়া শেষ। যারা আছো দেখো। মিস 50 দিয়েছেন। হ্যাঁ, দিয়েছি। ওকে মিস, আসসালামু মিস আলাইকুম। 149। হ্যাঁ, দিয়েছি। ওয়ালাইকুম আসসালাম। 149 আছো? জুয়েরিয়া হোসেন, লাবণ্য। জি ম্যাম। জি ম্যাম। ওকে। হ্যাঁ, দিয়ে দিলাম। ঠিক আছে, আগামী ক্লাসে কি বললাম বলো, কি পড়া থাকলো? মিস দ্বিতীয় এক্সাম পত্রের। হবে 8ম অধ্যায়। হ্যাঁ, 8ম অধ্যায় দ্বিতীয় পত্রের সম্পূর্ণটা পড়া। অবজেক্টিভ প্রশ্ন মিস থাকবে। এমসিকিউ হবে। হ্যাঁ, এমসিকিউ গুগল ফর্মে পরীক্ষা। ম্যাডাম লিংকটা কি দিয়ে দিবেন গ্রুপে? হ্যাঁ, দিয়ে দিব। প্রথমে এই যে আচ্ছা ম্যাডাম।
জুম ক্লাসে আসবা, তারপর লিংক দেব, ক্লাস শুরু করে তারপর লিংক দেব, ঠিক আছে? আসসালামু আলাইকুম। কবে এক্সাম